রাজশাহী বিভাগের 500 হাসপাতাল ক্লিনিকে নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানেই পড়ে থাকছে দিনের পর দিন পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে রোগ। বগুড়ায় হালকা প্রকৌশল শিল্পে বিপ্লব, মেটাচ্ছে কৃষি যন্ত্রপাতির মোট চাহিদার অর্ধেক। ভাগ্যের চাকা ঘুরেছে লক্ষাধিক মানুষের। এবং পদ্মা মহানন্দার তীরে বালু উত্তোলনের মহোৎসব, রেহাই পাচ্ছে না ফসলি জমিও। চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে বাঁধ, নির্বিকার প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজন নিয়ে। আজ থাকছি রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। রাজশাহী বিভাগের সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নেই বর্জ্য ব্যবস্থাপনার নিজস্ব কোনো প্ল্যান্ট। দিনের পর দিন এসব প্রতিষ্ঠানে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে জীবাণু। সাইফুর রহমান রকির রিপোর্ট। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সিরিঞ্জ, সুই, রোগীর ব্যবহৃত ব্যান্ডেজ, তুলা। পশু পাখির মাধ্যমে এসব মেডিকেল বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকাতেও। রাজশাহী বিভাগে প্রায় 500 সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া কোনো প্রতিষ্ঠানের নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। নিজস্বভাবে কোনো ব্যবস্থাপনা নাই। সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা বর্জ্যগুলো ওনারা যখন নিতে আসে তখন আমরা এগুলো তাদের মাধ্যমে দিয়ে দিই। রাজশাহী মহানগর ও নাটোরে 2020 সাল থেকে হাসপাতালের বর্জ্য সংগ্রহ করে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। যেগুলো পোড়ানো সম্ভব সেটা প্রত্যেকটা আমরা পোড়াই ফেলি, সেটাই ইনসিনারেশন করি আর কি। আর প্লাস্টিক টাইপের যে আইটেমগুলো আছে এগুলো আমরা রিসাইকেল করি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 2 টন বর্জ্য জমা হয়। মর্গের সামনে একটি ট্রান্সফার স্টেশনে প্রতিদিন এই বর্জ্যগুলো জমা করা হয়। অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার কারণে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও পড়ে থাকে মেডিকেল বর্জ্য। এটা যদি একটু দূরে হতো তাহলে মনে হয় এখান থেকে যেটা রোগ জীবাণুটা ছড়াচ্ছে এটা ছড়াতো না। এদিকে সিরাজগঞ্জের হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনারও বেহাল দশা। জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার পাশাপাশি পড়ে আছে বিভিন্ন মেডিকেল বর্জ্য। তবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য একটি এনজিওর সঙ্গে আলোচনা চলছে বলে জানান সিভিল সার্জন। সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশের মধ্যে প্রথম এই বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর একটা প্রকল্প চালু হতে যাচ্ছে। বেসরকারি ক্লিনিকগুলো আছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, তাদের কাছ থেকে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছ থেকে এই বর্জ্যগুলি আনা হবে। রাজশাহী বিভাগের 8 জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে প্রতিদিন প্রায় 12 টন মেডিকেল বর্জ্য জমা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল আওয়াল ও নাটোরে আছেন আল মামুন। প্রথমেই যাচ্ছি আওয়ালের কাছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল সহ বগুড়া শহরের যে 150টির মতো ক্লিনিক ও হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালগুলোর কোনোটিতেই কিন্তু নিজস্ব কোনো ব্যবস্থাপনা নেই। বগুড়া পৌরসভার অধীনে কিন্তু আসলে এই যে বেসরকারি ক্লিনিক এবং সরকারি দুটি হাসপাতাল রয়েছে, এই সরকারি দুটি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা হয়ে থাকে। বগুড়া যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি, এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল থেকে প্রতিদিন কিন্তু গড়ে 8 থেকে 10 টন এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে অন্তত 3 টন এবং যে 150টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এই 150টি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গড়ে 150 টনের মতো গড়ে কিন্তু 10 টনের মতো আসলে যেই বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু প্রতিদিন রোগীদের কাছ থেকে জড়ো হয় এবং পরবর্তীতে পৌরসভার 3টি গার্বেজ যেই ট্রাকগুলো রয়েছে সেগুলোতে করে তাদের শহরের যে জয়পুরপাড়া এলাকায় যেই তাদের ডাম্পিং স্টেশন রয়েছে সেই ডাম্পিং স্টেশনে নিয়ে গিয়ে কিন্তু ফেলে দেয়। এর ফলে কিন্তু যেই মেডিকেলের যেই বর্জ্য ব্যবস্থাপনা থাকার কথা ছিল যে সেই বর্জ্য ব্যবস্থাপনার বালা কিন্তু আসলে বগুড়াতে নেই। এই প্রতিদিনে অন্তত 20 টনের মতো যে বর্জ্যগুলো ফেলা হচ্ছে পৌরসভা যে ডাম্পিং স্টেশনে, একদম খোলামেলা পরিবেশ। এতে করে আসলে এই যে মেডিকেলের যেই সেন্সিটিভ যে আসলে বর্জ্যগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু রোগ জীবাণু ছড়ানোর যেই আসলে একটি মানে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু রয়েছে। বিশেষ করে রোগীরা যারা আছেন, যারা সেবা নিতে আসেন, তারা কিন্তু এই যে মেডিকেল ক্যাম্পাসের মধ্যেই শুধুমাত্র একটি
সিবিও করে যে ময়লাগুলো রাখা হয়েছে সেগুলোতে যে চারপাশ দিয়ে যাওয়া আসা করে তারাও কিন্তু নানা রকমের বিড়ম্বনায় পড়ে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। এই নিয়ে নাটোরে আছেন সহকর্মী আল মামুন, চলে যাচ্ছে সেখানে। নাটোরের পরিস্থিতি যদি বলি, নাটোর জেলা সদর হাসপাতাল সহ যে আরো 186টি ক্লিনিক রয়েছে, ক্লিনিকগুলো কিন্তু বর্জ্য অপসারণের সরকারিভাবে কোনো উদ্যোগ নেই বা ব্যবস্থা নেই, এবং জেলার কিন্তু কোনো ডাম্পিং পয়েন্ট নেই। যেই আমরা যে রয়েছে সদর হাসপাতাল, এখানে 250 শয্যার হলেও 300-র উপর প্রতিদিন এই রোগী থাকে। সেই রোগীগুলোর বর্জ্য কিন্তু এই পেছনে ফেলা হয়, এবং এর পেছনে যে আবাসিক এলাকা রয়েছে, এই আবাসিক এলাকার পাশে এই বর্জ্যগুলো রয়েছে। তো এই বর্জ্যের একটি দিক যেটি সিভিল সার্জন বলছেন যে এটি কিন্তু ক্ষতিকর, এবং মানুষের যে সেই ক্ষতিকর পরিস্থিতি, মানুষের ক্ষতিকর পরিস্থিতির কারণে মানুষের সংক্রামিত হতে পারে। সদর হাসপাতাল সহ যে পরিস্থিতি রয়েছে, সেই হাসপাতালগুলো সদর হাসপাতালে 6 দিন সপ্তাহে এই বর্জ্য অপসারণ করা হয়। সেটি রাজশাহীর একটি সিটি কর্পোরেশনের একটি সংস্থা। এছাড়া যে রয়েছে 184টি ক্লিনিক, সেখানে কিন্তু রয়েছে যে একদিন পর পর সপ্তাহে 3 দিন কিন্তু সেই বর্জ্য অপসারণ করা হয়। এভাবে খোলা জায়গায় মেডিকেল বর্জ্য থাকলে সেই বর্জ্যতে মানুষের কিন্তু সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে। তবে সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগ যারা রয়েছেন কর্মকর্তারা, তারা বলছেন সরকারিভাবে একটি বর্জ্য অপসারণ কেন্দ্র স্থাপন করা তো চেষ্টা তারা চালাচ্ছে, এবং দ্রুত সেই বর্জ্যগুলো অপসারণ করে ধ্বংস করা হবে। তো একটি বিষয় যে রয়েছে, এই সংক্রামিত হওয়ার যে সমস্ত কিছু আবাসিক এলাকার পাশে রাখা হয়েছে, সেটি কিন্তু বড় ধরনের ক্ষতিকর এবং হুমকি স্বরূপ হলেও কিন্তু সেই প্রয়োজনীয় উদ্যোগ নেই। বছরের পর বছর এইভাবে খোলামেলা অবস্থায় এই বর্জ্যগুলো পড়ে থাকে, এবং যে হাসপাতালের প্রতিদিন বর্জ্যগুলো নেওয়া এভাবে রাখার প্রেক্ষিতে মানুষজন চলাচল করে, এবং এটি সদর হাসপাতালের যে মর্গ রয়েছে, মর্গের পাশেই কিন্তু এই অবস্থান। এই পরিস্থিতিতে যে আমরা বলতে পারি যে জেলার স্বাস্থ্য বিভাগ এবং সরকারিভাবে যে ব্যবস্থাপনা উদ্যোগ পৌরসভা, সেটি কেউ এগিয়ে আসেনি, এবং এগিয়ে আসার ফলে কিন্তু এই হুমকির মুখে পড়ছে মানুষজন এবং এলাকাবাসী। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই ক্লিনিকগুলো যে একদিন পর পর যে রাখা হচ্ছে, সেখানে দুর্গন্ধ এবং আবর্জনা, এবং অনেক ক্লিনিক রয়েছে সেগুলো কিন্তু রাস্তার পাশেই ফেলে রাখছে এই মেডিকেল বর্জ্য যে রয়েছে বিভিন্ন রোগী এবং বিভিন্ন সংক্রামিত পরিস্থিতির যে রোগ, সেই রোগ কিন্তু দ্রুতই বিভিন্নভাবে ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই উপজেলা পর্যায়ে আরো ভয়াবহ অবস্থা, এবং সেগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এই উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, জেলার আরো 7টি উপজেলার মধ্যে সেই 5টি উপজেলা কমপ্লেক্স কিন্তু এই বর্জ্য অপসারণের আওতাভুক্ত আসেনি, এবং সেগুলো কিন্তু স্থানীয় স্ব পৌরসভা সেই বর্জ্য অপসারণ করছে, এবং সেগুলো কিন্তু এইভাবেই এই সংক্রামিত হচ্ছে এবং দ্রুত পড়ছে। তো এই ছিল আমার কাছে নাটোরের বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া ও নাটোরে। এদিকে রাজশাহী বিভাগের হাসপাতাল ক্লিনিকে বর্জ্য অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছে সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছে হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর শঙ্কর কে বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, সেই জেলাগুলোতে 500-রও অধিক সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ হাসপাতাল, ক্লিনিকগুলোতে প্রচুর পরিমাণ বর্জ্য কিন্তু এখানে প্রতিদিন জমা হয়। এই বর্জ্যগুলো থেকে বিভিন্ন ধরনের কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে, কারণ এই বর্জ্য ব্যবস্থাপনা খুবই বেহাল দশা। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্য কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতালগুলোতে কিন্তু তাদের নিজস্ব কোনো ব্যবস্থাপনা দেখিনি। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উপস্থিত হয়েছি, এবং আমরা ডক্টর শঙ্কর কে বিশ্বাস, তিনি মুখপাত্র এবং ইএমও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের, তার সাথে একটু আমরা কথা বলতে চাই। আপনার কাছ থেকে আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে এই যে বর্জ্য ব্যবস্থাপনার কোনো ভালো কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে আমাদের রাজশাহী জেলাতেও যদি আমরা দেখি,
এই ক্লিনিকগুলোর কিন্তু নিজস্ব কোনো ব্যবস্থাপনা নেই। এ থেকে আসলে কী ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এই মেডিকেল বর্জ্যগুলা এটা স্বাস্থ্য সেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সর্ববৃহৎ একটা হাসপাতাল উত্তরবঙ্গের, এবং একই সাথে বাংলাদেশের মধ্যে এটি কিন্তু একটি নামধারী হাসপাতাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের রাজশাহী বিভাগে এই মেডিকেল কলেজ হাসপাতাল ব্যতীত অন্য কোথাও কিন্তু সরকারি বা বেসরকারি পর্যায়ে এই যে বায়োমেডিকেল ওয়াস্ট ম্যানেজমেন্ট যে প্ল্যান্ট সেটি নেই, যার কারণে যেটি হচ্ছে আমাদের জেনারেল ওয়াস্ট বলেন বা মেডিকেল ওয়াস্ট বলেন, এটা বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে এবং একই সাথে পরিবেশের ক্ষয়ক্ষতি সাধন করছে। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, এই যে মেডিকেল যে বর্জ্যগুলো রয়েছে এর মধ্যে কিন্তু বায়োলজিক্যাল, ইনফেক্টিভ এবং শার্প 3 ক্যাটাগরির বর্জ্য থাকে, এবং এগুলো যখন যত্রতত্র যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে না গিয়ে ছড়িয়ে পড়ছে, এখান থেকে কিন্তু ভয়ানক কিছু রোগ ব্যাধি হতে পারে, যেমন HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, নিউমোনিয়া, যক্ষা, এমনকি মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা সহ চর্মযৌন রোগও হতে পারে। এছাড়া আরেকটি মারাত্মক ভয়ের বিষয় হলো এই ব্যবহৃত সিরিঞ্জ যদি কোনোভাবে মাদকাসক্ত যারা রয়েছে তাদের হাতে চলে যায়, তারাও কিন্তু এই রোগের মধ্যে চলে আসতে পারে। একই সাথে যথাযথ ডাম্পিং বা ইনসিনারেশন যদি আমরা না করতে পারি, এগুলো কিন্তু পরিবেশের জন্য এবং পশু পাখির জন্য মারাত্মক একটা জীবন বিপন্ন করার মতো ঘটনা ঘটাতে পারে। এই যে আপনারা যেমন 3টি ক্যাটাগরিতে এই বর্জ্যগুলো ভাগ করে থাকেন, এবং প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংস্থা, বেসরকারি সংস্থা, এই মেডিকেল এবং বিভিন্ন ক্লিনিক থেকে, এবং আমি যেটা যতদূর জানি চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এবং নাটোরেও কিন্তু তারা তাদের প্ল্যান্ট আছে, এবং সেখান থেকেও তারা বর্জ্যগুলো সংগ্রহ করছে, এবং রাজশাহীর যে সিটিহাট আছে সেখানে কিন্তু এই বর্জ্যগুলোকে তারা নিষ্কাশন করে সেখানে কিন্তু ফেলছে, যাতে পরিবেশের জন্য কোনো ক্ষতি না হয়। তো এই তারা কি ধরনের বর্জ্যগুলো নিয়ে থাকে আর কি? মেডিকেল বর্জ্য বলতে আসলে আমরা কোনগুলোকে বুঝি আর কি? জি, আমাদের প্রাথমিক অবস্থায় আমরা 2টা ক্যাটাগরিতে বর্জ্যগুলোকে ভাগ করি, একটা হলো জেনারেল ওয়াস্ট আর একটা হলো মেডিকেল ওয়াস্ট। জেনারেল ওয়াস্ট বলতে টিস্যু পেপার বলেন, কাগজের ছেঁড়া টুকরা বলেন, বা ফলমূলের খোসা ইত্যাদি জিনিসগুলো। আর মেডিকেল ওয়াস্ট বলতে আসলে আমরা আগেই বললাম যে 3টা ক্যাটাগরি। একটা হলো শার্প অর্থাৎ কোনো একটা সিরিঞ্জ বা কোনো একটা ব্যবহৃত স্কালপেলের ভাঙা অংশ। আবার তারপর আছে আপনার হচ্ছে ইনফেকশাস, যেখান থেকে রোগ বালাই ছড়াতে পারে। মনে করেন কোনো একটা যক্ষা রোগীর যে কাশি, কফ, থুতু এগুলা, বা রক্ত, এই যে বর্জ্যগুলো থাকে, অথবা কোনো একটা সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে, তার শরীরের যে কেটে ফেলা একটা বিচ্ছিন্ন অংশ, খণ্ডাংশ ইত্যাদি জিনিসগুলোকে আমরা আসলে মেডিকেল বর্জ্য বলছি। প্রাথমিক অবস্থায় আমরা যেটা করি, এই বর্জ্যগুলোকে ওয়ার্ডগুলো থেকে নিয়ে সেটিকে আমাদের যে কেন্দ্রীয় ডাম্পিং স্টেশন আছে, ইনসিনারেটর আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা জেনারেল ওয়াস্টগুলোকে ডাম্পিং করতে পারি, যেগুলো ইনসিনারেশন করা সম্ভব অর্থাৎ চুল্লিতে পুড়িয়ে ফেলা সম্ভব সেটি করি, এবং বাদবাকি যেটি আমরা এখানে করতে পারছি না সেটাই কিন্তু প্রিজম বাংলাদেশের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে রাজশাহীতে প্রেরণ করা হচ্ছে। তারা আবার এটিকে রিসাইকেল করে, আবার যদি কখনো মনে হয় যে ডাম্পিংয়ের মাধ্যমে ব্যবস্থা করবে সেটা করে তারা এটা ম্যানেজ করে। ধন্যবাদ দাদা। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি মুখপাত্র এবং ইমো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। তিনি আসলে বলছিলেন যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, এই জন্য প্রতিটা যারা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল রয়েছে তাদেরও নিজস্ব আসলে এই ব্যবস্থাপনা থাকা উচিত, বর্জ্য কিভাবে অপসারণ করা যায় সেই বিষয়টা নিয়ে। তো এই ছিল আজকে আমার কাছ পর্যন্ত রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়াই উদ্যোক্তাদের হাত ধরে বগুড়ায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। ভাগ্যের চাকা ঘুরেছে লক্ষাধিক মানুষের। দেশে চাহিদার অর্ধেকের বেশি কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে এখানেই। তবে আমদানি করা যন্ত্রাংশের দাম ওঠানামা করায় প্রতিযোগিতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। এই শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও হালকা প্রকৌশল শিল্পের বড় বড় আধুনিক মেশিন চালাতে তারা পারদর্শী। দক্ষ হাতে নিখুঁতভাবে তৈরি করছেন টিউবওয়েল, সেচ পাম্প বা ফিল্টারের মতো কৃষি যন্ত্রপাতি। বগুড়ায় কৃষি যন্ত্রাংশের 500 ওয়ার্কশপ ছাড়াও গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্পের 600-র বেশি কারখানা। চাহিদা 70 থেকে 75% কৃষি যন্ত্রপাতির যোগান দেয় এসব কারখানা। কারখানা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। মোটামুটি কাজ করে আমার পরিবার ভালোভাবে চলে। কারখানা মালিকরা বলছেন আমদানি করা যন্ত্রের সঙ্গে দেশে উৎপাদিত যন্ত্রের ভ্যাট ট্যাক্সের সামঞ্জস্য না থাকায় তারা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। আমরা যে কাঁচা মালগুলো ব্যবহার করি সেগুলোর উপর থেকে যদি ভ্যাট ট্যাক্স কমায় দেয়, ভালো পার্টস তৈরি করে, গুণগত মান উন্নত করে আমাদের চাহিদাও মেটাতে পারবো,
আবার বিদেশেও রপ্তানি করতে পারবো। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন ব্যবসা প্রসারে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বগুড়াতে অনেক শিল্প কারখানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি। সেই পারপাসে আমরা এই দ্বিতীয় শিল্পনগরীর কাজ আমরা অনেক আগে থেকে আমরা শুরু করছি। এদিকে বগুড়া বিসিক শিল্পনগরে বর্তমানে চালু 87টি শিল্প প্লটের মধ্যে 71টিতেই গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চলছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এমনকি কৃষি জমি থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে ডোবা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা ও মহানন্দা নদীর তীরের 8টি স্থানে ক্ষতির মুখে বাঁধ। প্রভাবশালীদের দাপটে অসহায় এলাকাবাসী। এ নিয়ে নির্বিকার উপজেলা ও জেলা প্রশাসন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাঁধের কাছেই নদী থেকে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। পাশে বাঁধের অপর পাশে কৃষি জমি থেকে এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ট্রাকে করে পরিবহন করা হচ্ছে অন্যত্র। ভাঙন রোধে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীর তীরে 8টি স্থানে বাঁধ নির্মাণ করা হয়। এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালীর কয়েকটি চক্র প্রকাশ্যে বাঁধগুলোর পাশ থেকে বালু ও মাটি কাটছে। এতে একদিকে কৃষি জমি ডোবায় পরিণত হচ্ছে, অন্যদিকে ঝুঁকিতে পড়েছে বাঁধ। মাটিগুলা কাটার পরে তো আমাদের ভূমি নষ্ট হচ্ছে, আপনার ফসলি জমি নষ্ট হচ্ছে। নদী যখন এগিয়ে যাবে তখন মনে করেন যে এলাকাটা বিলীন হয়ে যাবে। অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায় সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অনুমোদন ছাড়া কোনো বালু উত্তোলন আমরা এলাও করব না এবং এতে যা করার আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। 2023 সালে 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় মাটি কাটা দ্বন্দ্বে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সড়ক পরিবহনে 2500 ও ড্রেন পরিষ্কারে বেতন মেলে 5400 টাকা। এ বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে নাটোর পৌরসভার চুক্তিভিত্তিক 86 পরিচ্ছন্নতা কর্মী। বিকল্প কর্মসংস্থান না থাকায় জরাজীর্ণ বসবাসে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই নাটোর পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে ঝাড়ু দেওয়া শুরু করেন 56 জন পরিচ্ছন্নতা কর্মী। বছরে 365 দিনেই সড়ক পরিষ্কার রাখতে হয় তাদের। অথচ এমন কঠিন কাজের বিনিময়ে প্রতি মাসে নাটোর পৌরসভা তাদের বেতন দেয় জনপ্রতি মাত্র 2500 টাকা। একইভাবে সড়কের পাশে ড্রেন পরিষ্কার করা 30 জন শ্রমিককে প্রতি মাসে বেতন দেওয়া হয় 5400 টাকা করে। ঝড় বাদল কিছুই নাই, আমরা এই পৌরসভা নাটোর পৌরসভায় চাকরি করি, আমাদেরকে 2500 টাকা বেতন দেয়। আমাদের যে বাড়ি ঘর একদিক 3 ফুটা একদিক পানি পড়ে, যে বেতন আমরা এই বেতন খাবো না, বাড়ি ঘর বানাবো। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 7 তলা ভবন নির্মাণের পাশাপাশি বেতন বৃদ্ধিরও পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি ভূমির ব্যবস্থা হয়, তাদের একটি সুন্দর বসবাসের অ্যাপার্টমেন্ট ব্লক হবে, তাতে করে যারা খুবই স্বল্প মূল্যে তারা সেখানে বসবাস করতে পারবে। নাটোর শহরের উত্তর চৌকির পাড় এলাকায় পৌরসভার চুক্তিভিত্তিক 86 জন পরিচ্ছন্নতা কর্মী সহ হরিজন সম্প্রদায়ের প্রায় 300 পরিবার বসবাস করে। সময় সংবাদ, নাটোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজশাহী বিভাগের 500 হাসপাতাল ক্লিনিকে নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানেই পড়ে থাকছে দিনের পর দিন। পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে রোগ। এবং বগুড়ায় হালকা প্রকৌশল শিল্পের বিপ্লব মেটাচ্ছে কৃষি যন্ত্রপাতির মোট চাহিদার অর্ধেক। ভাগ্যের চাকা ঘুরছে লক্ষাধিক মানুষের। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়েও। সঙ্গে থাকুন সময়ে।